আমি জন্মের পর থেকে দেখছি আমার মা বাবাকে হিন্দুগুলো এত জ্বালান জ্বালাইছে, এই হিন্দুর জাত এতটা খারাপ, আমার মা বাবাকে এত জ্বালান জ্বালাইছে, এই কষ্টটা সহ্য করে পায় নাই আমার মা বাবা, না পায় একটা মুসলিম ধর্ম নিচ্ছে বাঁচিয়ে। আমার নানি মারা গেছে, অথচ আমার মা 6টা মাস দেখাশোনা করছে। আমার নানি মারা গেতে গেতে আমার মামার গোষ্ঠীর ঘর আমার মাকে এক ঘরে করে দিছে। এই কষ্টটা সহ্য করতে পারে নাই, না পারি আমার মা পুরো ফ্যামিলি মুসলমান হয়েছে। এখন আপনারা জ্বালাইছেন মা বাবা, আপনাদের জ্বালানিতে একটা ইসলাম ধর্ম নিছে মা বাবা, আর এখন আমার শ্বশুরবাড়ির লোক আমার জ্বালবা লাগছেন, এখন আমার শ্বশুরবাড়ির লোক আমার জ্বালবা লাগছেন। আমি তো মুসলমান হই, হ্যাঁ আপনারা জ্বালবা লাগছেন, আমি তো মুসলমান হই। আপনারা যদি চান আমি মুসলমান হই, এই যে আমি সিন্দুর পরছি না, আমি যদি মুসলমান হইলাম আমার কি এই যে এটা থাকতো, এই যে এখন থেকে এটা আমি তুলে দিলাম, আমি আসার পর থেকেই আমি ইসলাম ধর্ম নিলাম, মুখ দিয়ে নিলাম। আপনারা ভালো থাকুন। আচ্ছা, আমার মা বাবা ভাই বোন গোষ্ঠী শুদ্ধ মুসলমান হয়েছে শুধু আমাদের কারণে, আমার শ্বশুরবাড়ির কারণে। আর আজ আমি মুসলমান হইলাম আমার শ্বশুরবাড়ির কারণে আর আমার স্বামীর কারণে। আপনারা ভালো থাকেন। 29 টাকা গ্যাসের দাম বাড়লো, মানে 939 টাকা ছিল, সেটা দাঁড়িয়েছে 968 টাকা। কথাটা হলো অন্নপূর্ণা ভান্ডার তো সব মা কাকিমারা পাচ্ছে না, এবার তারা বলবে কেন গ্যাসের দাম বাড়ছে। কেন গ্যাসের দাম বাড়ছে? যারা না হলে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে পেয়েছে তারা হয়তো কিছু বলবে না, তারা চুপ করে থাকবে। অনেকগুলো টাকা করে ভাতা পেয়েছে তারা কিছু বলবে না, কিন্তু সবাইকে তো দেননি। এবার তারা তো বলবে আমাদের বড়দের তো আর ইনকাম বেড়ে যায়নি, কেন গ্যাসের দাম বাড়বে। এবার আপনারা বলতে পারেন মধ্য পাচ্ছে, ঝামেলা হচ্ছে, তো গ্যাসের দাম বাড়বে না? অবশ্যই বলতেই পারেন, তা নিয়ে কোনো কথা নেই। কিন্তু কথাটা হচ্ছে ভোটের আগে কেন বলবেন যে রাজস্থানে 450 টাকা গ্যাস আছে, এখানে বাংলাতে হয়ে যাবে, বিজেপি সরকার আনুন। দিল্লিতে যা তেলের দাম আছে বাংলাতে বিজেপি সরকার আনুন, সেম তেলের দাম হবে। ডবল ইঞ্জিন সরকার হলে অন্য রাজ্যে গ্যাস তেলের যা দাম আছে তা বাংলাতে হবে, তাই না? আপনারাই তো বলেছেন, সেই ভিডিওতে এখন চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং বিরোধীরা তো তাই করছে। আপনারা বলেছেন যে বিজেপি সরকার এলে যা গ্যাসের দাম অন্য রাজ্যে চলছে তাই হবে, 450 টাকা গ্যাসের দাম আছে রাজস্থানে, সেটাই করে দেবেন। এখন যদি না করেন লোকে তো কথা বলবে, কি বলবেন? এই যে গ্যাসের দামটা বাড়ছে সবার তো অসুবিধা হবে। আমি শুধু ফ্যাক্টটা তুলে ধরছি, বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি মানে কি হতে চায়। আমি কোনো বিরোধিতা করছি না, কিন্তু ফ্যাক্টটা তুলছি। এবার আমার এইসব কথাবার্তা শুনে খুব রেগে যাবে অনেকে, গালাগালিও দেবে, আনফলো করবে, কিন্তু সত্যি কথা বলতে তো কষ্ট নেই নাকি? ये सब उसका उचित तो कुछ बचा ही नहीं, इंडी है ही नहीं जोट, तो उसका बैठक क्या होगा। ममता बनर्जी कभी नहीं जाती, आज मजबूरी में जा रही हैं। जिनके साथ उनके पार्टी के सांसद विधायक नहीं है वो दूसरे पार्टी के साथ जा क्या करेंगे। एमएलए तो आए नहीं, एमपी भी यहाँ मीटिंग में आए नहीं, काउंसिलर पंचायत के लोग भी कहाँ हैं किसी को पता नहीं है, गायब हैं, ऑफिस नहीं आते हैं। तो ऐसा पार्टी है, सत्ता से हटते ही पूरा चूर चूर हो गया है। तो इसका विसर्जन होना ही था, जनता ने वही किया है, वो मैंडेट मान लेना चाहिए। अब बोलिए केजरीवाल का पीछे कौन है, ममता बनर्जी के पीछे कौन है? ये नेता आज सर्वहारा हो गए हैं, वो सहारा ढूंढने के लिए दिल्ली जा रहे हैं, जिनके साथ उनके पार्टी के लोग नहीं हैं, चुने हुए प्रतिनिधि नहीं है, वो दूसरे लोग उसको क्या मदद है। यहाँ दिल्ली में ममता बनर्जी क्या मदद करेंगे केजरीवाल को, और केजरीवाल बंगाल में क्या मदद करेंगे ममता बनर्जी को। आप देखते हैं कि इंडी जोट कहाँ है, कितने लोग हैं, इन सब पार्टियों का अस्तित्व कहाँ है। केवल कुछ नेता बचे हुए हैं, जिन नेताओं को लोगों ने रिजेक्ट किया है, इसलिए अब बचे रहने के लिए, मीडिया में रहने के लिए सब कर रहे हैं। जिसका संगठन का गुरुत्व नहीं, उसका बैठक का क्या गुरुत्व रहेगा। মমতাদি দিল্লিতে একবার মনে হলো না একটা ব্যক্তিগত কৃতজ্ঞতা বোধ বলে কিছু থাকে, তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক এবং তারা রাজ্যের এখনকার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। তাদের ব্যাপার আমি কাউকে কোনো ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয় গোটা দলের পক্ষে একটা লজ্জাজনক পরিস্থিতি। কারা করেছেন, কারা দেখছিলেন দল? হয় নাকি কখনো ফ্যান ক্লাব,
সচিবের ফ্যান ক্লাব, ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব, ফ্যানের ফ্যানের ফ্যান ক্লাব, আর ওই ভিডিও দিয়ে বস 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 ইয়ার কি হচ্ছে, এই গোটা রেজাল্টটা হচ্ছে তার পরিণতি। দেখুন, কে কার সঙ্গে কথা বলবেন এই বিষয়ে তো কোনো মন্তব্য করতে পারি না। ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক, প্রাক্তন পুরপিতা, প্রাক্তন মেয়র ইন কাউন্সিল, প্রাক্তন মেয়র, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মানে এখনো বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, মানে এখনো বিধায়ক, নিশ্চিতভাবে বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তিনি যদি কারুর সঙ্গে কোনো কথা বলে থাকেন, কি কি কথা বলেছেন সেটা না জেনে আমি কোনো মন্তব্য করব না। তবে তারপরে বেরিয়ে ফিরহাদ হাকিমের আমার সঙ্গে দেখা হয়, বেশ কিছু কথা হয়, আমি তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। যেটা একেবারে আমি মানে যেটা হতে পারে তারা হয়তো একটা অন্য শিবিরে আছে বা ইত্যাদি, কিন্তু কেউ যদি আমার সঙ্গে একটা কোনো কথা ব্যক্তিগত স্তরে বলে, সেটা আমি সম্মত হই বা না হই, সেটা এইভাবে বলাটা ঠিক হবে না। না, তার কারণ আমার মনে হয়েছে যেভাবে বিরোধী দলনেতার পদটি এবং ঘরটি অনৈতিকভাবে স্পিকার কয়েকজনকে দিয়েছেন, তো সেটা আমার মনে হয়েছে যতক্ষণ না আমার দলের কোনো সিগন্যাল পাচ্ছি ততক্ষণ আমি ওই ঘরে বসবো না। কেউ না থাকলেও আমি একা আসবো, একা বসবো, আমি লবিতে গরমের মধ্যে বসে থাকবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু অনৈতিকভাবে যেটা দেওয়া হয়েছে, আমি এসির হাওয়া খাওয়ার জন্য সেই ঘরে আমি বসবো না। ফিরহাদ হাকিম তিনি তো মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল আস্থাভাজন, তিনি তো আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল আস্থাভাজন, তৃণমূল কংগ্রেসের পুরনো নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সৈনিক, তিনি পুরপিতা, তিনি মেয়র ছিলেন, তিনি এমআইসি ছিলেন, তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, এখনো বিধায়ক। তিনি কেন গিয়েছেন, কি কি কথা হয়েছে আমি জানি না। বেরিয়ে আসার পর আমার সঙ্গে কিছু কথা হয়েছে, সেটাও আমি বলবো না। ফলে ফিরহাদ হাকিম সংক্রান্ত কোনো প্রশ্নের আমি আজকে উত্তর দিচ্ছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একজন মানে শামীম আহমেদ, তিনি পর্যন্ত আজকে দেখা গেল আগে সই করেন, কোথাও কি আপনাদের সংখ্যা কমছে? দেখুন, সংখ্যা কম বেশি তার কোনো এই সংখ্যা দিয়ে বিচার করছি না, একেবারেই সংখ্যা দিয়ে বিচার করছি না। আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেসের দলের তরফে প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে 1 মাস হয়েছে এই বিধানসভায় এসছি। এখনই কোনো শিবির বদল বা অন্য কিছু এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমাকে আমার জীবনে একসময় দল বিপদে ফেলে দিয়ে পাশে দাঁড়ায়নি, কিন্তু দল যখন বিপদে যদি একজনও দাঁড়িয়ে থাকে মমতাদির পাশে, সেটা কিন্তু কুণাল ঘোষ দাঁড়িয়ে থাকবে। লোকসভায় যদি এতজন সাংসদ ওদিক ওদিক গিয়ে থাকেন, তাহলে সেটা যারা এই জাতীয় স্তরের পলিটিক্সটা দেখতেন তাদের এগুলো খতিয়ে দেখা উচিত, তাদের ব্যাখ্যা দেওয়া উচিত। এটা তো ওর ঘাড়ে দায় চাপিয়ে হবে না, শুধু যেন বিজেপির ঘাড়ে দায় চাপানো না হয়। আমি আবার শেষ করি, এটা যেন বিজেপি ধরে নিচ্ছি এই দল ভাঙানোর পেছনে আছে, ধরে নিচ্ছি পুলিশ প্রশাসনকে দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে, আমি তারপরেও বিজেপিকে পুরো দোষ দেব না। একদা ওরা যোগদান মেলা করে আমাদের থেকে অনেক ভাঙিয়েছে, আমরাও ওদের থেকে অনেক ভাঙিয়েছি। আমি যদি তর্কের খাতিরেও ধরে নিই ওরাই রাষ্ট্রশক্তির অপব্যবহার করে ভাঙাচ্ছে, এজেন্সি নামিয়ে ইত্যাদি করে ভাঙাচ্ছে, আমাদের দুটো জায়গা দেখা দরকার। একটা হচ্ছে যারা ভাঙছে তারা কি মানে কচি বাচ্চা যে তারা সব চলে যাচ্ছে, কেন যাচ্ছে, কি জন্য যাচ্ছে, একটা প্রশ্ন সেখানে আসবে। আর 2 হচ্ছে, যদি এমপি লেভেলেও এতজন ক্ষুব্ধ হন বা শিফট করেন, তাহলে আমাদের নেতৃত্ব কি আঙুল ছুঁচ্ছিলেন? তারা কি করছিলেন? তারা কেন যোগাযোগ রাখেননি? কেউ হঠাৎ চলে যাচ্ছেন, হঠাৎ নাকি তাদের এনডিএ প্রেম জেগে উঠছে, তাহলে কি আমাদের
নেতৃত্বের সঙ্গে যাদের দায়িত্ব, যারা অল ইন্ডিয়া সব বড় বড় পদে, তো তাদের সঙ্গে কি এই সাংসদদের বা এই নেতাদের কমিউনিকেশনটা কমে যাচ্ছিল বা কমে গেছিল? এটা হয় নাকি কখনো যে এতজন লোক একসঙ্গে চলে যাচ্ছেন আর ওখানে কি বলে, ওখানে আমাদের সব বড় বড় পদাধিকারীরা জাতীয় রাজনীতি দেখেছেন, আর এখন আমরা সবাই মিলে বলবো ওই বিজেপি ভাঙাচ্ছে, নিশ্চয়ই বিজেপিকে সমর্থন করব, কিন্তু যারা যাচ্ছেন তাদের অনেকের নানা অঙ্ক এবং আমাদের নেতৃত্বের নিশ্চিতভাবে তাদের এই দায়িত্বটা নেওয়া দরকার, দায়টা নেওয়া দরকার যে তাহলে তারা কি লিডারশিপ দিলেন।